পশ্চিমবঙ্গ থেকে এমপি আনারের খণ্ডিত মরদেহ ও রক্তাক্ত জামা কাপড় উদ্ধার। এমপি আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। বিএনপির টানা 15 দিনের কর্মসূচি ঘোষণা। তেহরানে রাইসির জানাজা ইমামতি করলেন খামেনি। জানা গেল শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কি ঘটেছিল। 160টির বেশি ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি, স্কুল বন্ধ। এবং যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর যা বললেন অধিনায়ক নাজমুল শান্ত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য নিউ টাউন এলাকায় সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। রাজ্যের টেকনোসিটি থানার পুলিশ তার খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে। টানা 9 দিন নিখোঁজ থাকার পর আজ বুধবার তার মরদেহ উদ্ধার করা হলো। পুলিশ জানিয়েছে, এমপির সম্পূর্ণ লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। দেহের মূল অংশ ট্রলিতে ভরে পাচার করা হয়েছে, আর দেহাবশেষ উদ্ধার করা গেছে। এ ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে মোট 6 জন এ হত্যাকাণ্ডে জড়িত ছিল। তাদের সবাই বাংলাদেশি নাগরিক। এমপিকে হত্যার পর 5 জন দেশে ফিরে আসে এবং একজন এখনও ভারতে অবস্থান করছে। তবে বাংলাদেশে ফিরে আসা 5 জনের মধ্যে একজন অন্য দেশে পাড়ি দিয়েছে বলেও জানা গেছে। আর ভারতে অবস্থান করা ব্যক্তিকে আটক করতে চেষ্টা করছে ভারতের পুলিশ। মূলত নিখোঁজের অভিযোগ পাওয়ার পর এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জিজ্ঞাসাবাদে তারাই জানান লাশ আছে সঞ্জীভা গার্ডেনে। সে খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। পরে বুধবার এই লাশ উদ্ধার করে ভারতের পুলিশ। আরও জানা গেছে যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। তার মালিকও একজন বাংলাদেশি। তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন। কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে। কলকাতা বিধাননগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শৃঙ্গলা বলেছেন, ক্যাব চালক স্বীকারোক্তি দিয়েছে 13ই মে যে ব্যক্তিকে সে গাড়িতে তুলেছিল তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ ছড়িয়ে দিয়েছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, যে ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে কাউকে এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। ওই ফ্ল্যাটে 3 জনকে ঢুকতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী। তবে ওই 3 জনকে সেখান থেকে বের হতে আর দেখা যায়নি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক শোক বার্তা পাঠানো হয়। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে বুধবার সকালে ভারতের কলকাতার নিউ টাউন থেকে আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। গত 11ই মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, গত 11ই মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর 3 দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলেন না। ভারত থেকে স্যার আমাকে সর্বশেষ ফোন করেন 16ই মে সকাল 7টা বেজে 46 মিনিটে, কিন্তু আমি ধরতে পারিনি। 1 মিনিট পরে কল ব্যাক করি, কিন্তু তিনি আর ফোনটি ধরেননি। আমার বাবা নেই, আজ আমরা এতিম হয়ে গেছি। আমি আমার বাবা হত্যার বিচার চাই। এভাবেই কান্না জড়িত কণ্ঠে বাবা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার চাইলেন মেয়ে মুমতারিন ফেরদৌস। বুধবার ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিচার দাবি করেন। তিনি আরও বলেন, বাবা আমাকে বলে গিয়েছিলেন তোমার পরীক্ষার ফল আমি চেক করব, ভারত থেকে এসে তোমাকে ডাক্তার দেখাবো। আজ আমার বাবার নেই, আমরা ইতিম হয়ে গেছি। যত স্বজনই থাকুক, বাবা না থাকলে সন্তানদের কিছুই থাকে না। এ সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিবি ও পুলিশ সদস্যরা সব ধরনের সহায়তা করছে উল্লেখ করে তিনি বলেন, আমি শুধু আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এইটা আমি দেখতে চাই।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে মহান নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশ নির্মাণের মহান পথপ্রদর্শক জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি। কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ মে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৬টায় দলীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, র্যাবের উদ্যোগে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ছাত্র দলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী। ২৮ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, ৩১ মে নয়াপল্টনে দোয়া মাহফিল, এছাড়া সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা খাদ্য আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ ও বইমেলা প্রদর্শনী প্রভৃতির আয়োজন করা হয়েছে। বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি করবে। মহানগর উত্তর দক্ষিণ প্রতিটি ওয়ার্ডে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ এবং দোয়া মাহফিল করা হবে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইসরায়েলের পক্ষ নিয়ে এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দল মত নির্বিশেষে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন। আইসিসির প্রধান কৌঁসুলি আদালতটিতে জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একথা বললেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন বলেন, অত্যন্ত একরোখা এ সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর। আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটির বিষয়ে শিগগিরই ভোটাভুটি হতে পারে। রিপাবলিকানরা যখন আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে, তখনই এমন মন্তব্য করলেন ব্লিংকেন। এর আগে সোমবার আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। পাশাপাশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৩ নেতার বিরুদ্ধেও একই আবেদন করেছেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim
from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল খলিল ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়েছে। বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানি বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হাজারো মানুষ কালো পোশাক পরে রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজায় অংশ নেন। জানাজা শেষে বহু মানুষকে রাইসের কফিন ছুঁয়ে শোক প্রকাশ করতেও দেখা গেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে রাইসির কফিন নিয়ে আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এতেও যোগ দেন হাজার হাজার মানুষ। এর আগে মঙ্গলবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাইসি ও তার সফর সঙ্গীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় কুম শহরে, যেখানে ইব্রাহিম রাইসি পড়াশোনা করেছেন। কুমে আরেকটি জানাজা শেষে রাইসি ও তার সঙ্গীদের মরদেহ তেহরানে নেওয়া হয়। সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। বিধ্বস্ত হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটিতে কি ঘটেছিল তার খুঁটিনাটি নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। গত রোববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি। ওই দিন শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল তা নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার সঙ্গে কথা বলেছেন তিনি। ইসমাইলি বলেন, রোববার স্থানীয় সময় বেলা 1টা নাগাদ হেলিকপ্টার 3টি যাত্রা শুরু করে। ওই সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল। প্রেসিডেন্টকে
বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল, সামনে একটি ও পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল। যাত্রা শুরুর ৪৫ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে ওঠার নির্দেশ দেন। মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন। ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায়। ঘন মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ার ৩০ সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না। এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন, হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তা সফল হয়নি। এরপর আমাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে। ইসমাইলি আরও বলেন, ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয়, কিন্তু তাদের কারোরই সাড়া পাওয়া যায়নি। আমাদের সহ অন্য হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মুস্তাফাবিকে কল করার চেষ্টা করেন, কিন্তু সাড়া পাওয়া যায়নি। তিনি আরও বলেন, জটিল ওই পরিস্থিতিতে শুধু রাইসের হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তার অবস্থা ভালো ছিল না, কিন্তু শুধু জানান একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝ আকাশে ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। এ ঘটনায় বিমানে থাকা একজন যাত্রী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় পড়ে ব্যাংককে জরুরি অবতরণ করে বিমানটি। মঙ্গলবার এ ঘটনা ঘটে। এরপর বিমানটিতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। ফ্লাইট রাডারের তথ্য অনুসারে প্রায় ১১ ঘন্টা উড্ডয়নের পর বিমানটি আন্দামান সাগর পেরিয়ে থাইল্যান্ডের কাছাকাছি অবস্থান করছিল। এ সময় বিমানটি হঠাৎ ৩৭,০০০ ফুট উচ্চতা থেকে কয়েক মিনিটের ব্যবধানে ৩১,০০০ ফুট উচ্চতায় নেমে আসে। বিমানটিতে ঠিক কী ঘটেছিল তা জানতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটের এক যাত্রীর সঙ্গে কথা বলেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তিনি রয়টার্সকে আকস্মিক ঝোড়ো গতির বাতাসের সময় বিমানের ভেতরের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে বিমানটির যাত্রী জাফরান আজমি বলেন, হঠাৎ বিমানটি কাত হতে শুরু করে, ভয়ানকভাবে কাঁপতে থাকে। বিমানটি হঠাৎ খুব নাটকীয়ভাবে নিচের দিকে নামতে শুরু করে। তখন মনে হচ্ছিল বিমানটি শূন্য থেকে মাটিতে পড়ে যাচ্ছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং যাদের সিট বেল্ট পরা ছিল না তারা সিট থেকে শূন্যে উঠে যাচ্ছিল। ওই যাত্রী আরও বলেন, কিছু লোক শূন্যের দিকে উঠে যায়, তাদের মাথা উপরের লাগেজ রাখার কেবিনের সঙ্গে মারি খায়। কেউ কেউ উপরের লাইট এবং মাস্কের জায়গায়ও ধাক্কা খান। কেবিনের লাইট এবং মাস্ক রাখার স্থানে আঘাত লাগায় সবকিছু ভেঙে যায়। এদিকে থাইল্যান্ডের ইমিগ্রেশন পুলিশ বলছে, আহত যাত্রীদের উদ্ধারের পর ব্যাংককের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর জন্য আমেরিকার নিষেধাজ্ঞাকে দায়ী করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। আজ মঙ্গলবার কাজাখস্তানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আমেরিকানরা এটি অস্বীকার করে, কিন্তু সত্য হলো যেসব দেশের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তারা খুচরা যন্ত্রাংশ পায় না। এদিকে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও লাভরভের সুরে কথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জারিফ বলেন, এই ট্র্যাজেডির পেছনে অন্যতম অপরাধী হল মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তাদের নিষেধাজ্ঞার কারণে ইরান প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে পারেনি। ইরানের জনগণের বিরুদ্ধে মার্কিন এসব অপরাধের তালিকার রেকর্ড রাখা হবে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি বেল 212 মডেলের ছিল। এটি যুক্তরাষ্ট্রের তৈরি। এরই মধ্যে এই বিধ্বস্তের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ইরান সরকার। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন? খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ইতালির নেপলসের আশেপাশের এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 160টিরও বেশি ভূমিকম্প হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার ঘরবাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত 40 বছরের মধ্যে এত বেশি ভূমিকম্প দেখেনি নেপলস। নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি বলেন, ভীত সন্ত্রস্ত মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। জননিরাপত্তার ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে,
একের পর এক ছোট ছোট বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়েছে। সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা ছিল 4.4। এর উৎপত্তি ছিল পজুলি শহরের পাশাপাশি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পজুলিতে রাস্তার পাশে শতাধিক তাঁবু তৈরি করে বাসিন্দারা রাত্রি যাপন করেছেন। অনেকেই অন্য এলাকার আত্মীয়দের বাড়িতে চলে গেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত শক্তিশালী ভূমিকম্প তারা এর আগে দেখেননি। অনেকেই স্থায়ীভাবে এই এলাকা ছেড়ে অন্য জায়গায় আবাস গড়ার কথা ভাবছেন। হজ ফেরত অনেকের শরীরে প্রাণঘাতী মেনিনোকোকাল রোগ শনাক্ত হতে পারে বলে চিকিৎসকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। চলতি বছরের এপ্রিল থেকে সৌদি আরবে ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রে ফেরত এসেছেন এমন 12 জনের শরীরে মেনিনোকোকাল রোগের উপসর্গ শনাক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা ইসলাম ধর্মের একটি তীর্থস্থান। মুসলিমরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার আশীর্বাদ পাওয়ার জন্য সারা বছর ধরে মক্কায় উমরাহ পালন করা যেতে পারে। সামর্থ্যবান মুসলমানরা তাদের জীবনে অন্তত একবার হজ বাধ্যতামূলকভাবে পালন করেন। এবছর হজের আনুষ্ঠানিকতা পালিত হবে 14 থেকে 19 জুন। তাই এখনই বিশেষ সতর্কতার কথা জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রক সংস্থা। এই বছর মেনিনোকোকাল রোগে আক্রান্ত তীর্থযাত্রীদের মধ্যে 5 জন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ফ্রান্সে এই রোগে আক্রান্তের সংখ্যা 4 এবং যুক্তরাজ্যে 3 জন। আক্রান্তদের মধ্যে 10 জনই মক্কায় গিয়েছিলেন এবং 2 জন সৌদি ফেরত নাগরিকের সংস্পর্শ বা ঘনিষ্ঠতায় ছিলেন। মেনিনোকোকাল প্রতিরোধী টিকা না নেওয়া ব্যক্তিদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে বিএফডিসি। সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের শাস্তির দাবিতে আজ দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা হয়েছে মিছিল। এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পী। তাদের মূল কথা, শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের শাস্তি চাই। গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফল ঘোষণা হয় শনিবার সকালে। এতে শিল্পী সমিতির ভোটে হেরে মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগরকে মালা দিয়ে বরণ করেও নিয়েছিলেন নিপুণ। মালা বদলের 25 দিন পর মিশা ডিপজল পরিষদ নিয়ে আদালতে রিট করেন নিপুণ। আদালত জানান, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে অনিয়মের অভিযোগে নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে 20 মে এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে নির্বাচন অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে শিল্পীদের একাংশ। গুঞ্জন উঠেছে বাতিল হচ্ছে নিপুণের সদস্য পদ। এই সিদ্ধান্ত আসবে আজ বিকেলে। বেলা 3টা এফডিসিতে 18 সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এক বৈঠক হবে। এতে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসবে বলে শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন এই দিন নিপুণকে বয়কটের সিদ্ধান্তেও আসবে তারা, তবে ঘোষণা না আসা পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ। টেক্সাসের হিউস্টনে প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু র্যাঙ্কিংয়ের 19 নম্বর স্থানে থাকা দলটির কাছে প্রথম ম্যাচেই হারের ইতিহাস গড়েছে টাইগাররা। টসের ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতা সত্ত্বেও তাওহিদ হৃদয়ের অর্ধশত রানে ভর করে 153 রান সংগ্রহ করে টাইগাররা। তবুও বোলারদের ব্যর্থতায় ম্যাচটিতে 5 উইকেটে হারে বাংলাদেশ। এমন হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা তুলে ধরেছেন। পাশাপাশি ব্যাটারদের এমন ব্যর্থতার জন্য কাঠগড়ায় তুলেছেন উইকেটকেও। নাজমুল শান্ত বলেন, আমরা ভালো ব্যাট করিনি, মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি। যদিও দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি। মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরও 20 রান বেশি করতে পারতাম, তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা। ভালো উইকেটে খেলতে না পারায় টপ অর্ডারদের পারফরমেন্সে এমন দশা উল্লেখ করে শান্ত আরও বলেন, আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি, তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারবে। হতাশ হয়ে ফিরে গেছেন প্রবাসীরা, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পশ্চিমবঙ্গ থেকে এমপি আনারের খণ্ডিত মরদেহ ও রক্তাক্ত জামা কাপড় উদ্ধার। এমপি আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক।
বিএনপির টানা 15 দিনের কর্মসূচি ঘোষণা। তেহরানে রাইসির জানাজা ইমামতি করলেন খামেনি। জানা গেল শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কি ঘটেছিল। 160টির বেশি ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি, স্কুল বন্ধ। এবং যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর যা বললেন অধিনায়ক নাজমুল শান্ত। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvus বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।